ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। সেই সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে। কোথা থেকে পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে, তাদের মধ্যে ডক্টর ইউনূস চলে যাচ্ছেন, দিস ইজ ট্রু। আমরা মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই ইউনূস সরকার চলে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই সহজ সরল মানুষ বলেন, কিন্তু বিষয়টি আসলেই ততটা সহজ নয়। তিনি বেশ কিছু সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। আমি মনে করি তার পিছনেও বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে তার বোকাশোকা রকমের কথাবার্তার মধ্যে। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব? তাকে আসলে পদত্যাগ করতে বলেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনূস। আসুন এখন মূল পয়েন্টে। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরা রাষ্ট্রযন্ত্র মিলে ওনাকে বেজ্জিতি করার চেষ্টা তো কম করে নাই। যতটুকু করতে পারছে তার 20 গুণ বেজ্জিতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কিছু লোক দিয়ে আসছেন যারা নাকি, আপনারা সবাই জানেন, আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপর উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেককে দুঃখ দিয়েছে, কাউকে ক্ষুব্ধ করেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার, এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াই। এবার গড়ফাটের মামলায় জাতিসংঘের মাধ্যমে গ্রেফতার হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। লাইভে এসে এই বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইন উপদেষ্টা আসিফ নজরুল। মানে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? নিরপেক্ষতা কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই তোমাদেরকে আর বাংলাদেশ। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, সার্জিস আলম, ডক্টর ইউনূস এবং হাসনাত আব্দুল্লাহ এরা নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়ে কোথায় গেছে? একজন গেছে ব্যাংকক, আরেকজন গেছে অন্য দেশ, মানে এক একজন এক এক দেশে চলে গেছে। এরকম একটা গুঞ্জন উঠেছে আমাদের এই বাংলাদেশে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া তো এখন তোলপাড়ে সব বিষয় নিয়ে। তো সেই সব ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা ফুল দেখবেন, কারণ আপনারা যদি ফুল ভিডিওটি না দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? এই ব্যাপারে হাসনাত আব্দুল্লাহ কিছু বক্তব্য দিয়েছে, তার কথাগুলো আপনারা শুনবেন। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বলে চলেন ভিডিওতে চলে যাই। পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেন ডক্টর ইউনূস ও সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এমন একটি খবর বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা সত্যি নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। সেই সাথে থাকতেছে এতক্ষণ যে ভিডিও ফুটেজগুলো দেখলেন তার আপডেট নিউজ। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। গুজব এড়ায় চলবেন। আজকে একটা নিউজ হয়েছে না যে আমরা পালাই গেছি দেশ থেকে পালায় কই আসছি? দেশ থেকে পালায় কই আসছি? ধামতি। নিজের বাড়িতে আসলে কি সেটাকে পালানো বলে? মানে নিজের বাড়িতে যদি কেউ আসে এটাকে কি পালানো বলে? কিন্তু যারা এই গুজব ছড়ায় তারা পালায় কই গেছে? ভারতে গেছে। তো ভারতে বসে বসে আমাদেরকে বলে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। মানে তারাই পালায়া আসে, এখন পালায়া থাইকা তারাই আমাদেরকে বলে
প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। সেই সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে। কোথা থেকে পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে, তাদের মধ্যে কি হয়েছে এবং কি কারণে এই অবস্থার আরো দেখাবো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক যে সার্জিস আলম কেন পালিয়ে গেছে, কি কারণে পালিয়ে গেছে, কোথা থেকে পালিয়ে গেল এবং এর কারণ কি। তার আগে বলবো, যেখান থেকে পালিয়ে গেছে সার্জিস আলম, যদি সার্জিস আলম পালিয়ে যেয়ে থাকে তাহলে বাকি সমন্বয়ক যারা আছে এদের কি অবস্থা হবে, তারা কি করবে, তারা কিভাবে বাংলাদেশে থাকবে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু ছিল জুলাই ফাউন্ডেশনের, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কিন্তু সাধারণ সম্পাদক, অর্থাৎ প্রধান যে কাজ কিন্তু সার্জিস আলম সেখানে করতেন। আর সেই ফাউন্ডেশনে কিন্তু বর্তমান সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার কিন্তু মোটা অঙ্কের একটা তহবিল সেখানে দিয়েছিল। সেই তহবিলগুলো প্রদান করার কথা ছিল যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরিবারকে দেওয়ার কথা ছিল। সেখানে কিন্তু আমরা দেখেছি, আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, সেখানে কিন্তু 800 প্লাস শহীদ পরিবারের মধ্যে সার্জিস আলম যেটা বলেছেন তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে 800 প্লাস শহীদদের মধ্যে যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে 600 কয়েকজনকে দেওয়া হয়েছে, বাকি এখনো প্রায় 200-র মতো আছে শহীদ, তাদেরকে কিন্তু দেওয়া হয় নাই প্রিয় দর্শক। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে বন্যার জন্য যে অর্থ কালেকশন করা হয়েছিল, অর্থাৎ অর্থ তহবিল গঠন করে সেখানে কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু অর্থ নেওয়া হয়েছিল, সেই অর্থের দায়িত্ব কিন্তু ছিল এই সার্জিস আলম। সেই অর্থগুলো কোথায় গেল, কিভাবে গেল, কাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তার আগে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে প্রায় 11,000 ভেরিফাইড আহত রয়েছে, এই যে ছাত্র গণ অভ্যুত্থানের যে আহত হয়েছে 11,000 প্লাস ভেরিফাইড, অর্থাৎ তাদেরকে ভেরিফাই করা হয়েছে তারা আহত, মাত্র 2,000 কয়েকজনকে কিন্তু তারা অর্থ দিয়েছে, বাকি 9,000কে তারা অর্থ এখন পর্যন্ত প্রদান করেনি। প্রিয় দর্শক, কেন করেনি প্রশ্ন আপনাদের কাছে, আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন। তাহলে এই যে সার্জিস আলম, একটা বিষয় জেনে রাখুন, যদি কেউ কোনো পদ থেকে পদত্যাগ করে তার আসল উদ্দেশ্য হচ্ছে সেই পদের সে যোগ্য নয়, অর্থাৎ সেই পদ সে পরিচালনা করতে পারছে না, সেখান থেকে সে যদি পদত্যাগ করে তাহলে এটা কিন্তু এক প্রকার পলায়ন বলে। প্রিয় দর্শক, সে যদি সেখান থেকে পলায়ন করে তাহলে বাকি যারা আছে তারা কি করবে। এখন সে বলেছে সে ব্যস্ততার কারণে সে কিন্তু ওখান থেকে পদত্যাগ করেছেন। আপনারা যদি দেখেন, এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আরো কিন্তু প্রধান উপদেষ্টা সহ আরো 4 জন উপদেষ্টা কিন্তু এখানে রয়েছে, তারা ব্যস্ত নয়। সার্জিস আলম কিসের এত ব্যস্ত যার কারণে সে সেখান থেকে পদত্যাগ করলেন, এবং এই যে অর্থগুলো সেই হিসাবগুলো তিনি, যে সার্জিস আলম এত ব্যস্ত তাহলে কিভাবে এই ফাউন্ডেশনের অর্থ সম্পূর্ণভাবে সবাইকে বুঝিয়ে না দিয়ে তিনি কেন ওখান থেকে পলায়ন করলেন। আমি এটাই বলবো, পলায়ন করার কথাই বলবো, কারণ যে দায়িত্ব পালন করতে পারে না সে কিন্তু আসলে সেখান থেকে পলায়ন করে, এটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো। প্রিয় দর্শক, তাহলে সার্জিস আলম সেখান থেকে চলে গেল, অর্থের যে হিসাব সেটা কেন এখন পর্যন্ত দেওয়া হলো না, এবং আহতদের পরিবার যারা ছিল তারা কেন, এবং শহীদ পরিবারের অনেকেই এখন পর্যন্ত অর্থ পায়নি, সে অর্থগুলো কোথায় গিয়েছে। সার্জিস আলম কিন্তু সেই বিষয়টা নিয়ে একটা কথাও বলেছে প্রিয় দর্শক, তিনি বলেছেন যে আসলে এগুলোর টাকাগুলো ব্যাংকে আছে, অর্থাৎ যে অর্থ প্রদান করা হয়েছে সেই টাকাগুলো কিন্তু ব্যাংকে আছে। এখন প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে, যে সার্জিস আলম যে এত ব্যস্ত, তাহলে তারা একটা দল গঠন করার চেষ্টা করতেছে, যদি একটা সামান্য দায়িত্ব তারা পালন করতে না পারে তাহলে কিভাবে দেশ পরিচালনা করবে। কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া বা ক্ষমতা দখল করা হয়তো সহজ হতে পারে প্রিয় দর্শক, কিন্তু সেই ক্ষমতা নিয়ে সেটা পরিচালনা করা কিন্তু এতটা সহজ নয়, সেটা কিন্তু বুঝতে পেরেছেন সার্জিস আলম। এখন সার্জিস আলম যদি এই পদ থেকে পদত্যাগ করে তাহলে বাকিরা কি করবেন, আরো বিষয়টা আপনাদেরকে জানাই। দুইজন সমন্বয়ক কিন্তু চাঁদাবাজির দায়ে তারা গ্রেপ্তার হয়েছে, আপনারা কিন্তু শুনেছেন। আপনারা আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়েছি, বলেছেন কিন্তু দুইজন সমন্বয়ক চাঁদাবাজির
কারণে কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এবং এই সমন্বয়কদের যে মেন কার্যালয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণ এরা হট্টগোল করছেন, অর্থাৎ মারামারি, হাতাহাতি, এক প্রকার কামড়াকামড়ি বলা যেতে পারে, তারা কিন্তু করতেছেন। প্রিয় দর্শক, কেন করতেছেন আসলে আমরা সবাই জানি। কখন একটা নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর ইউনূস কি পদত্যাগ করেছেন? এরকম একটা চিঠি আমার কাছে এসছে, কিন্তু আমি এর এখনো সত্যতা কিন্তু প্রমাণ পাইনি, আমি আগে বলে দিচ্ছি। কিন্তু চিঠিটা যেমন বাংলাদেশে আলোড়ন তুলেছে, তেমন কিন্তু ভারতেও বিশেষভাবে আলোড়ন তুলেছে। এটা যদিও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা সিল মারা একটা চিঠি, সেখানে লেখা হয়েছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আমি এখানে দিয়েও দিচ্ছি। পত্র সংখ্যা একটা দেওয়া আছে, প্রধান উপদেষ্টা, তারিখ 11 জানুয়ারি 21 জানুয়ারি 2025। লেখা হয়েছে, বরাবর মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয় প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ। জনাব, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবথেকে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের পথ, নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব রকম বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। বিনীত নিবেদক, মোহাম্মদ ইউনূস। এই চিঠিটা সোশ্যাল মিডিয়া মারফত আমার কাছে যখন এসে পৌঁছালো, আমি বিভিন্ন জায়গার খোঁজ খবর নিয়ে এর সত্যাসত্য আমি জানার চেষ্টা করেছি। ভারতবর্ষের যে সমস্ত জায়গায় ফোন করে এই সময় আপনাদের সময় চেয়েছিলেন শুধু ফোনাফোনি করার জন্য, যে এ ধরনের কোনো খবর সাউথ ব্লকের কাছে আছে কিনা। কিন্তু সাউথ ব্লকের কাছেও কিন্তু এরকম একটা চিঠি পৌঁছেছে সোশ্যাল মিডিয়া মারফত। তারাও খোঁজ খবর রাখেন, তারাও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং সুইজারল্যান্ডে ডক্টর ইউনূস যেখানে আছেন সেখানেও তাদের প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবস্থা জানার চেষ্টা করছেন। যদিও এটা অসম্ভব কিছু নয়, ডক্টর ইউনূসের পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা ছিল। উনি দেশে ফিরবেন কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল এবং আমি আপনাদের আগেও বলেছি, যে গতকালকেও বলেছি, যে আমি বিশ্বাস করি 90% উনি ফিরবেন না, 10% ফেরার চান্স আছে। যদিও উনি ফেরেন তাহলে কবে পাখি ফুরুত হয়ে যাবে তা আপনারা জানতেও পারবেন না। আর উনি বিদেশে পৌঁছে উনি একটা পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন, সেটা আমি বহু আগেই বলেছি। কিন্তু সেই পদত্যাগ পত্র যে উনি এইটাই পাঠিয়েছেন
এমন কোনো নিশ্চয়তা আমি কিন্তু এখনো পর্যন্ত মানে মানে স্থির করতে হতে পারিনি, যে আমি স্থির করতেও পারিনি। আমি কোনো খবর পাইনি। আমি নানান রকম ভাবে খবর নেওয়ার চেষ্টা করছি। আমি এই ভিডিও করার পর আমি কিন্তু নিরলস ভাবে এই খবরটার পেছনে লেগে থাকবো এবং খবরটা কনফার্ম করে তবে আপনাদের আমি জানাবো। প্রাথমিকভাবে আমার প্রতিক্রিয়া এবং খবর পাওয়ার ব্যাপারটা আপনাদেরকে জানালাম। তবে আমার মনে হয় খবরটা খুব একটা ভুল নয়, কারণ তিনি ভেতরে ভেতরে বুঝতে পারছেন তার যাওয়ার সময় হয়ে গেছে। তার এখন যা পরিস্থিতি, দেশের যা পরিস্থিতি, মূল্যবৃদ্ধির এই হার, অর্থনীতির এই অবস্থা, দেশের মানুষ ক্ষেপে বোম হয়ে রয়েছে। 6 মাস আগে যে পরিস্থিতিতে তিনি বাংলাদেশের বিমানবন্দরে নেমেছিলেন, আজকে তার কিন্তু সম্পূর্ণ উল্টো পরিস্থিতি হয়ে গেছে। আপনার কিন্তু মোহাম্মদ ইউনূসের সেই জনপ্রিয়তা নেই, তিনি ব্যর্থ, এটা প্রমাণিত। এবং চারদিকে যেভাবে চাপটা বাড়ছে আন্তর্জাতিক মহলে, এখন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং মোদি সাহেব দুজনে যৌথভাবে হাত দিয়ে লেগে পড়েছেন। এই দুটো বড় শক্তির সামনে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র কি করে সামলাবে? প্রতিপক্ষ যদি দুটো হয় এবং দুটোই হচ্ছে মহাশক্তিশালী, তা একটা ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে তার সঙ্গে এঁটে ওঠা মুশকিল তো বটেই। মানে যদি আজকে কোন রকম মানে স্যাংশন লাগিয়ে দেয়, ডক্টর ইউনূসের উপরে যে রাগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এই একটাই কারণ তাই বারবার বলে যাই, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুব খ্যাপাটে লোক, কিন্তু তার মাথায় যা ঢোকে সেটা কিন্তু উনি ভোলেন না। কবে 2019 সালে আমাদের কাশ্মীরে 370 ধারা অবলুপ্তি হওয়ার পরেতে তখন শাহবাজ শরীফ আমাদের বলেছিলেন যে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু। সেই কথাটা কিন্তু ট্রাম্প বলেননি, সেই কথাটা কিন্তু গতকালকে ট্রাম্প বলেছেন। এই যে শাহবাজ শরীফ, তিনি আমার নামে এই সমস্ত বলেছিলেন, তা এখন তিনি কোথায়? এদিকে গতকালকে খবর পাওয়া গেছে ওদের যে পূর্বের বিদেশ মন্ত্রী ছিল বিলাওয়াল ভুট্টো, তিনি নাকি $1.5 মিলিয়ন দিয়ে টিকিট কেটেছিলেন ট্রাম্পের ওখানে বসার জন্য, কিন্তু তার জায়গা হয়েছে বাইডেন লনে কাতারে, যেখানে সবাই বড় বড় টেলিভিশনে যেখানে দেখেছেন। উল্টো দিকে আমাদের ভারতবর্ষের বিদেশমন্ত্রী একেবারে সামনের চেয়ারে বসে থাকায় তাদের এখন গাত্রদাহ হয়ে গেছে। সারা পাকিস্তানি মিডিয়া জুড়ে এখন এই একটাই আলোচনা যে ভারতকে এত সম্মান দিল, আমাদের কেন দিল না? আরে ভিখারির কোনো সম্মান হয়? ভিখারির কোনো সম্মান হয় না। এতদিন বাংলাদেশের যে সম্মানটা ছিল, আজকে কি বাংলাদেশের সেই সম্মান আন্তর্জাতিক মহলে রয়েছে? আপনারা নিজেরাই বলুন। সুতরাং ডক্টর ইউনূস পরিষ্কার বুঝে গিয়েছেন যে তার দিন শেষ। এবার যত তাড়াতাড়ি তিনি ক্ষমতা ছেড়ে পালাতে পারবেন, তত ওনার তাড়াতাড়ি মুক্তি। আর ওই যে প্লেনে যে ছবিটা যেটা আমি দিয়েছিলাম, যে মুখটা পুরো ঝুলে পড়েছে, আপনারা দেখুন মুখটা পুরো ঝুলে পড়েছে, একেবারে বিষণ্ণতা, মানে বিষাদগ্রস্ত একটা চেহারা, চিন্তান্বিত মুখ, একেবারে মানে পুরো একটা ভগ্ন দশা একটা মানুষ যেমন ঝুঁকে পড়ে চুপ করে বসে থাকে, একেবারে বড় ধাক্কা খাওয়ার পর সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের এই চেহারাটা দেখে বোঝা যাচ্ছে। ফলে
ডক্টর ইউনূস যে খুব একটা স্বস্তির জায়গায় নেই সেটা আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম। এখন সেটা কতটা সত্য কতটা মিথ্যা এটা এখন যাচাইয়ের ব্যাপার। এখন যাচাই বাছাই আমাকে করতে হবে, যাচাই বাছাই করে এখন সত্যিকার কারণটা কি, যদি পদত্যাগ করে থাকেন কি করেছেন কিনা সরি, এবং পদত্যাগের পেছনে তার কারণটা কি। পদত্যাগের পেছনে তো একটা কারণ থাকবে, তিনি যে কারণ দেখিয়েছেন সেটাই তো একমাত্র কারণ নয়। যেটা বলা হয় তো সেটা খবর নয়, যেটা বলা হয় না সেইটা খবর, যেটা বলা হয়নি সেই কারণটাকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে তখন আসল খবরটা বেরোবে ডক্টর ইউনূসের মাথায় কি প্ল্যান ঘুরছে এবং ডক্টর ইউনূস কোথা থেকে চাপ খেয়েছে এবং কিভাবে কোনো দিকে সাহায্য না পেয়ে তাকে পদত্যাগের রাস্তা বাঁচতে হয়েছে। আর যদি পদত্যাগ পত্র যদি খারাপ মানে সত্যি না হয় তাহলে পরে ঝামেলা চুকেই গেল। উনি তাহলে আজকে 24 তারিখ ওনার দেশে ফেরার কথা, আশা করি তিনি তাহলে দেশে ফিরবেন 24 তারিখে। আর যদি আর একটা কোথাও যাওয়ার একটা প্ল্যান উনি বলে থাকেন যে জলবায়ু পরিবর্তনের কি একটা ব্যাপার রয়েছে সেখানে উনি চলে যাবেন, আবার ওখান থেকে কোন একটা নেদারল্যান্ড কোথাও একটা জায়গা দেখিয়ে দিয়ে, ওটাও আয়োজিত, সবই আয়োজিত। মানে উনি যতটা দেশের বাইরে থাকতে পারেন ততটাই ভালো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।